হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। ছাদ বাগানে এই সময়টা এসেছিলাম বিকেলবেলা গাছে জল দিতে। তো কিছু কিছু দিন হয়তো বৃষ্টি হচ্ছে, আবার কিছু দিন বৃষ্টি হচ্ছে না। তো আজকে সেই বৃষ্টি না হওয়ারই দিন, সেজন্য গাছে জল দিচ্ছিলাম। আর জল দেওয়ার পরে টবের মাটি এরকম ভিজে থাকলে এই যে একটু আগাছাগুলো তুলতে সুবিধা হয়। তো অনেক আগাছা হয়েছে যেগুলোকে আমি অল্প অল্প করে তুলে ফেলবো। জল দিতে দিতে মানে জলের বালতি ভরতে ভরতে যেটুকু সময় পাই এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আপনাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি যে আমি কিভাবে আমার বাগানের কাজগুলোকে করার চেষ্টা করি, কারণ বাগানে তো প্রচুর গাছ আছে। তো সেগুলোকে মেনটেন কিভাবে করবেন সেগুলো করার আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন, কাজ করতে করতে কিছুটা হারভেস্টও করতে হয়, কারণ কি এগুলো তো মাঝে মধ্যে না করলে এগুলো পেকে যাবে। তো মাঝে মধ্যে এগুলোকে দেখে নিতে হয়। তো সেই জন্য আমি একটা বরবটিও এখান থেকে পেয়ে গেলাম, তো তুলে নিলাম। আর এখন ছাদ বাগানে কাজ বলতে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে ছাদ বাগানকে ধীরে ধীরে একটা মানে যেহেতু শীতকাল কিছুদিন পরে শুরু হয়ে যাবে, তো সেই জন্য ছাদ বাগানকে একটা নতুনভাবে সাজিয়ে তোলা। আর সেটা আমিও শুরু করে দিয়েছি। আপনারা আগের ভিডিওতেও হয়তো দেখেছেন যে আমি কিছু কিছু মাটি, টবের মাটি বা গ্রো ব্যাগের মাটি একটু রোদের মধ্যে শুকিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন হয়তো রোদ উঠছেও না, তবে যে কটা দিন উঠছে তো মাটিগুলোকে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে করে একটু এনার্জিটিক হয় মাটিগুলো। তো এইভাবে চেষ্টা করছি। আর এই পুঁই গাছগুলোকে এক জায়গায় লাগিয়েছি। আজকে পুঁই গাছের কিছুটা ডগা আমি কেটে নেব, কারণ এগুলো রিপোর্টিং করা হয়েছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় করা হয়েছে। এটা করার কারণ হচ্ছে যে আমি ছাদ বাগানটাকে একটু নতুন করে তো সাজাতে হবে, অনেক সবজি নতুন করে লাগাতে হবে। তো বিভিন্ন জায়গায় এগুলো লাগানো আছে, আবার ছাদ বাগানটাকে নতুন করে সাজাতে হবে, তো টবও তো প্রচুর দরকার। আর সেই কারণে আমাদেরকে একটু নতুনভাবে নতুন টব তৈরি করার তো কোনো ব্যাপার মানে সবসময় করা সম্ভব নয়, তাই পুরনোগুলোকেই একটু যেগুলো কম দরকার আছে বা যেগুলো এখন কম ফলন হবে সেগুলোকে তুলে ফেলে দিয়ে আবার নতুন করে সবজি গাছ লাগানোর চেষ্টা করছি। এখানে কিছু পুদিনা পাতাও নিয়ে নিলাম। আর এই যে পুঁই শাকটা রান্নাঘরে নিয়ে এসে কেটে বেছে ঘন্ট রান্না করে নিব। ছাদ বাগান থেকে যে সবজি আমরা রান্নাঘরে নিয়ে এসে রান্না করে খাই তার কিন্তু মজাই আলাদা। তো যাই হোক, আবারও ছাদ বাগানে চলে এসেছি খুবই কম সময় নিয়ে। এই সময়টা খুব হাওয়া দিচ্ছিল, হয়তো বৃষ্টিও হতে পারে। তো হঠাৎ করেই মনে পড়ে গেল যে আমার যে গাঁদা ফুলের যে গাছটা আছে সেই গাছটার ডালগুলোকে একটু কেটে নিয়ে নতুন চারা তৈরি করব। তো আমরা তো সবাই জানি এইরকম ডাল থেকে সুন্দর সুন্দর যদি চারা বানাতে চান তাহলে এটাকে মাটির মধ্যে পুঁতে দিতে পারেন। তো আমি এর গা দিয়ে কিন্তু মূল বেরোতে শুরু করে দিয়েছে, তাই জন্য এটা খুব তাড়াতাড়ি হয়। আমি আগের বারেও করেছি, তো এবারেও সেটা করব। কিন্তু সেই যে জায়গা কম আছে, তো যেই জায়গাগুলো আছে, যে এখানে একটা গাছ আমি লাগিয়েছিলাম তো সেটাও দেখছি হয়ে গেছে। তো এখানেই ভাবছি একটা ঢ্যাঁড়স গাছ আছে, কিন্তু গ্রো ব্যাগটা অনেকটাই বড়, তো এর মধ্যেই আমি আরও কিছু ডাল লাগিয়ে দিচ্ছি, কারণ হাতের কাছে এখন কোনো টব খালি নেই। তো এর মধ্যেই আমি এটাকে এরকমভাবে খুব তাড়াতাড়ি করে এগুলোকে জাস্ট এরকমভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এগুলো কেমনভাবে তৈরি হয়ে গেছে। আগের যে ডালটা দেখছেন ওটাও কিন্তু এভাবেই আমি করেছিলাম। আর এক দুটো যদি না হয় সেটা অসুবিধা নেই, আমি প্রচুর ডাল এখান থেকে পেয়ে যাব। আবার এই একটা গাছ থেকে আবার নতুন গাছ তৈরি করাই যেতে পারে, প্রচুর গাছ এভাবে আপনি তৈরি করতে পারেন। আর এই চন্দ্রমল্লিকারও একই রকমভাবে ডাল থেকে আপনি রেডি করে নিতে পারেন। তো আমি এই যে ডালগুলোকে এইভাবে তুলে নিয়ে নিচের পাতাগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে এগুলোকে একই রকমভাবে পুঁতে দিব। কিন্তু খুব রোদের মধ্যে এগুলো রাখলে চলবে না, তাহলে হয়তো তাড়াতাড়ি এই যে মূলগুলো বেরোতে পারবে না, শুকিয়ে যাবে ডালগুলো।
সেজন্য চেষ্টা করবেন অবশ্যই এগুলো যে গাছগুলো সেগুলো অবশ্যই ডালগুলোকে অবশ্যই ছায়া জায়গাতে পুঁততে হবে, মানে টবটাকে রাখতে হবে ছায়া জায়গাতে, একটু জল দিয়ে এটা লাগাতে হবে। আর আমি চলে এসেছি এখানে, দুটো গ্রো ব্যাগ আমি রেডি করব। আর দুটোর মধ্যেই কিন্তু আমি লাগিয়ে নিব ধনের বীজ, কারণ আমার ধনে পাতা এখন বাজার থেকে আসতে শুরু করেছে। তো বুঝতেই পারছি যে ধনে বীজ লাগালে এই সময়টা ধনে গাছ হয়তো হয়ে যাবে, তাই আমি বাজার থেকে বেশি কেনার ইচ্ছা নেই। আর বাড়িতেই আমার কাছে বীজ আছে, তো চেষ্টা করব দুটো গ্রো ব্যাগে আমি এই বীজ লাগানোর। আর সেজন্য গ্রো ব্যাগটা রেডিও করছি। আর যে মাটিগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটু গোবর সারও দিয়েছি, একটু নিম খোলও দিয়েছি। আর নিচের দিকে প্রচুর পরিমাণে গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। আর উপরের দিকে কিন্তু আমি প্রচুর পরিমাণে একটু মাটি দিয়ে দিব, যাতে করে নিচের যে সারটা আছে খুব সহজে কিছুদিন পরে, মানে নিচের যে সবজিটা আছে সেটা কিছুদিন পরে সারে পরিণত হয়। এভাবে কিন্তু আমি আগের বারও সবজি এইরকম ধনেপাতা লাগিয়েছিলাম, দেখা যাক এবার কেমন হয়। আর ধনের বীজ হতে তো অনেক, বীজ থেকে চারা হতে অনেকটাই সময় লাগে। আর তার মধ্যে নিচের যে সবজির খোসাগুলো আছে সেগুলো অনেকটা ডিকম্পোস্ট হয়ে যাবে। এখানেও আরেকটা যে একটা বস্তাকে আমি আধা আধি কেটে নিয়ে এরকমভাবে তৈরি করে নিচ্ছি গ্রো ব্যাগ হিসাবে। ওইটা গোল হয়েছে কারণ ওটাকে আমি নিচের দিকে একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিয়েছিলাম এক জায়গায় করে, তাতে করে এটা সুন্দর গোল হয়েছে। তো এই গ্রো ব্যাগটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো যদি না করি তো পরবর্তীতে আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে এই রকমভাবে গোল করে গ্রো ব্যাগ তৈরি করা যায় বস্তা দিয়ে। অবশ্যই আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন, তবুও আমি আপনাদেরকে একবার শেয়ার করে দিব। আর এখানে লঙ্কার গাছ থেকে হাতের কাছে যে লঙ্কা ছিল এগুলোকে তুলে নিলাম। অনেকই লঙ্কা হয়েছে, কিন্তু এখন দেখছি গাছটা আস্তে আস্তে এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো আমি যে ডালগুলো এরকম হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে দিব, তারপরে যদি নতুন ডাল বেরোয় আবার নতুন ফুল ফুটবে। তো এভাবে আমি দেখেছি যে অনেক সময় এরকমভাবেও গাছটা অনেক দিন সারভাইভ করে। তো যাই হোক, এটাকে তো যেমন যেরকম পরিস্থিতি থাকবে সেরকমভাবে আমাদেরকে কাজ করতে হবে, কিছুদিন দেখবো। আর যদি সেরকমভাবে মনে হয় যে খারাপ হয়ে যাচ্ছে তাহলে গাছগুলোকে তুলে দেব। তো কিছুটা মায়ের বসে আমি অনেক গাছ এখনও তুলতে পারছি না, আর কাজগুলোকে একটু ধীরে ধীরেই করছি, কারণ একটু গোছানোভাবে যদি কাজগুলো করি তাহলে একটু ধীরে ধীরে করাই ভালো, কারণ সব কিছু একসঙ্গে খালি করে তো করা সম্ভব নয়। সেজন্য আমি এগুলোকে একটু ধীরে ধীরেই করছি। একার পক্ষে কাজ করলে পরে কিন্তু আপনি যদি সবগুলো টব একসঙ্গে তৈরি করার চেষ্টা করেন সেটা করতে পারবেন না। আর এখান থেকেও কিছুটা বরবটি আমি পেয়ে যাচ্ছি, তো বরবটি এখনও হচ্ছে। তো একবার ভাবছিলাম গাছগুলোকে তুলে দিব, কিন্তু এক দুটো বরবটির ফুল এখন দেখছি নতুন করে ফুটতে শুরু করেছে, তো এই জন্য আমি এটাকে রেখে দিয়েছি। এখান থেকে ঢ্যাঁড়স গাছটা বেশ, মানে অনেকগুলো ডালপালা ছেড়েছে, আর এই ডালপালা থেকে বেশ ভালোই হচ্ছে। সেজন্য এই গাছটা তো একদমই তোলা যাবে না। আর এখানে যে গাছটা লম্বা হয়ে যাচ্ছে সেটাও লম্বা হয়ে গেলেও উপরের দিকে ঢ্যাঁড়স হচ্ছে, তো সেজন্য এটাকে কাটতেও পাচ্ছি না। তো কিছু কিছু কারণের জন্য গাছগুলোকে এখনও আমি রেখে দিয়েছি, দেখি আর কিছুদিন পরে। একটু তো সময় আছে, তাড়াহুড়ো করছি না, একটু সময় নিয়ে কাজগুলোকে করছি। আর এই যে শুকনো ডালপালা যেগুলো আছে সেগুলোকে মাঝে মধ্যে ভেঙে দিই, যাতে গাছটা একটু ভালোও থাকে। আর যেহেতু মাঝে মধ্যে যে রোদ হচ্ছে প্রচণ্ড পরিমাণে, আর তারাগাঁদা ফুলের গাছ দেখেছি খুব জল মানে লাগে, দুই বেলা যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো বেশ ভালো সতেজ থাকে। তো গাছগুলো মরে যায় না, কিন্তু এই যেরকমভাবে শুকিয়ে যায়, তো সেজন্য এরকম মাঝে মধ্যে ডালপালাগুলোকে আমি কেটে দিই। আর এই শুকনো ডালপালাগুলোকেই আবার গ্রো ব্যাগ তৈরিতে কাজে লাগিয়ে দিই। তো ছাদের যে গার্ডেন ওয়েস্ট আছে আর আমাদের রান্নাঘরের যে কিচেন ওয়েস্ট আছে, দুটোকে কাজে লাগিয়েই কিন্তু আমরা আমাদের ছাদ বাগান তৈরি করতে পারি। তো বাইরে থেকে এজন্য আমাদেরকে একটু কম পরিমাণে সার কিনতে হবে, তবুও মাঝে মধ্যে আমি গোবর সারটা কেনার চেষ্টা করি, কারণ
এই সবজি গাছ লাগানোর জন্য বা ফুল গাছ লাগানোর জন্য একটু গোবর সার হলে ভালো হয়। তো আমি এখানে এই বালতিতে একটু সবজির খোসা, ডালপালা দিয়ে মানে একটু ডিকম্পোস্ট সার তৈরি করার চেষ্টা করেছি বাড়িতেই, মানে ছাদ বাগানে, যেটা আমি খুব বেশি করি না। মাঝে মধ্যেই আমি সবজির খোসা টোসাগুলো টবের মধ্যেই দিয়ে দিই, কিন্তু আমি এতে দেখছি যে টবের মধ্যে একটু পোকার আক্রমণটা খুব বেশি হচ্ছে। আর এতে হয়তো খুব বেশি লাভ হচ্ছে কিনা জানি না। তার থেকে আমার মনে হচ্ছে আলাদাভাবে যদি ডিকম্পোস্ট সার তৈরি করে গাছে দিই, তাতে হয়তো গাছটা একটু ভালো, মানে এনার্জিটা নিতে পারবে, মানে যে সবজির যে খোসার যে সারটা তৈরি হয় সেটা তাড়াতাড়ি নিতে পারবে। তো আলাদাভাবে করে যদি করা যায় সেটা খুব ভালো, কিন্তু সব সময় করা হয় না। তো এই দেখুন আমার এই যে এটার মধ্যে অনেক ডালপালা ছিল, তো যেগুলো একটু বড় বড় ডালপালা সেগুলোকে আমি এই যে গ্রো ব্যাগের মধ্যে নিচের দিকে দিয়ে দিলাম। আর এটা ভিজে গেছে বলে অনেকটা জল জল হয়ে গেছে, এটা শুকাতে দিলাম। তারপরে শুকিয়ে গেলে মাটির সঙ্গে মিশিয়ে দিব, কারণ এর মধ্যে কোনো আর সবজির খোসা বা যে কাঁচা কিছু নেই, সবটাই মোটামুটি ডিকম্পোস্ট হয়ে গেছে। আর আমি এখানে ধনের বীজ লাগাবো, আর সেজন্য ধনের বীজগুলোকে রেডি করে নিচ্ছি। রেডি করা বলতে এই যে গোটা গোটা ধনেগুলোকে এরকম যে গ্লাস আছে, গ্লাস দিয়ে এরকম হালকা হাতে এগুলোকে একটু চেপে দিয়ে অর্ধেক করে নিচ্ছি। তো এটা করে নিলে যে ধনে বীজ থেকে দুটো, এক একটা বীজ থেকে দুটো করে চারা বেরোবে। আর এরকম না করলে চারা বেরোতেও অসুবিধা হয়। তো সেজন্য আমাদেরকে এই কাজটা করে নিতে হবে। যদিও আপনাদের হয়তো চারা বেরোতে পারে, তবে এই কাজটা করলে চারা বেরোতে সুবিধা হয়, আর একটা ধনে থেকে দুটো চারা বেরোবে। তো যাই হোক, আমি এই যে গ্রো ব্যাগটা রেডি করে নিচ্ছি। কিছুটা দুপুরবেলাতে রোদ হচ্ছিল, তাতে শুকিয়েছে, যে জলটা ছিল অনেকটাই। আর তারপরে আমি এর মধ্যে উপর দিকে অনেকটাই মাটি দিয়ে দিলাম। মাটিতেও কিছু সার আছে, আর এখানে তো আমি যে ডালপালাগুলো অর্ধেক ডিকম্পোস্ট হয়েছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এ করে কি হয় যে এই যে বাগানের যে ডালপালাগুলো আছে সেগুলো কাজে লেগে যায়। আর একটু সন্ধ্যা লেগে গেছিলো, আমি চলে এসেছি এই যে ধনের বীজগুলো লাগাতে। আর আমি এভাবে গর্ত গর্ত করে নিচ্ছি, অনেকগুলোই ধনের বীজ আছে, আর আমি প্রত্যেকটা গর্তে অল্প অল্প করে এগুলো দিয়ে দিব। আগের বারও আমি এভাবে লাগিয়েছি, সেজন্য ভাবলাম যে এবারও একই রকমভাবে এগুলো লাগানোর চেষ্টা করি। তাতে আমি দেখেছি ভালোই হয়েছে। তো এই যে দেখুন কয়েকটা করে এরকম আমি গর্তে দিয়ে দিচ্ছি ধনের বীজ। এটা দিয়ে দিব, আর তারপরে আমি গর্তটাকে বন্ধ করে দিব। কিছুদিন পরে জল, মানে হালকা হালকা করে জল দিব, আর কিছুদিন পরে এখান থেকে চারা বেরোবে। ধনের বীজ থেকে চারা বেরোতে একটু সময় লাগে, সেই অপেক্ষাটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। দেখুন অন্ধকার অনেকটা হয়ে গেছে, মানে সন্ধ্যা লাগবে। তবে এই কাজটা যদি আমি না করি তাহলে কিন্তু আবার একটা দিন পিছিয়ে যাব। আর সেজন্য বাগানের কাজ এখন দ্রুত করার চেষ্টা করতে হবে, কারণ আমাদের বীজটা লাগানোর সময়টা খুবই মানে করা দরকার, কারণ বীজ লাগালেই সেখান থেকে চারা বেরোবে, আর চারা বেরোলেই সেই গাছটা আবার হতে শুরু করবে। তো অনেক সময় আমার কাছেও হয় যে অনেক বীজ থেকেই যায়, লাগাইনি। যেমন এবার পাট শাকের বীজ নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা আমার আর লাগানো হয়নি। একটা তো হচ্ছে জায়গা পাইনি, আর একটা হচ্ছে সময়ও পাইনি। তো দুটো কারণেই আমি এই কাজটা করতে পারিনি। জায়গার কারণটা অনেক, কারণ পাট গাছে তো অনেকটাই জায়গা লাগে, তো সেই জন্য আমি সেভাবে জায়গাও দিতে পারিনি। তো সেই জন্যই আমাদেরকে এখন থেকেই ধীরে ধীরে করে সবজির গাছ লাগানোর জন্য, যারা, কারণ শীতকালে প্রচুর সবজি আমাদের তৈরি করতে হবে, যেমন পালং শাক, ধনেপাতা, মেথি শাক, বা আরও যদি কেউ গাজর, বিট, বিনস এই ধরনের সবজি লাগান, বেগুন লাগাতে পারেন। তো বিভিন্ন রকম যে সবজিগুলো আছে সেগুলো লাগানোর জন্য ধীরে ধীরে করে যে বাগানটা একটু খালি করতে হবে। কিন্তু এই সময় যেহেতু ঢ্যাঁড়স গাছগুলো এখনও আছে,
আমি পুরোপুরিভাবে খালি করতে পারছি না। আবার নতুন ঢ্যাঁড়স গাছ কয়েকটা লাগানো হয়েছে। তো যতটা পারা যায় বা নতুন গ্রো ব্যাগ তৈরি করেও আমরা এই কাজটা করতে পারি। আমি চলে এসেছি একটু কীটনাশক দিব বলে, এখানে কাকা নিয়েছি। আর এটা আমি তৈরি করছি, কিছুটা জল নিয়েছি, একটু ভিম লিকুইড নিয়েছি, বাসন মাজার সাবানের যে লিকুইড সোপটা দিয়ে এটাকে ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দিব। আমার এই যে স্প্রে বোতলটা হয়েছে খুব অসুবিধার, কারণ এইটা যে দেখুন স্প্রে করতে গিয়ে দেখছি জলই বেরোচ্ছে না। তারপর এটার মুখটা খুলে দিয়ে আমি এটা স্প্রে করছি, তাতে করে দেখুন এই স্প্রেটা ভালো করে ছড়াচ্ছেও না। তো এই জন্য একটা ভালো স্প্রে বোতল অবশ্যই দরকার, না হলে ভালো মতো এটা স্প্রে করা যাবে না। তো আমি প্রথমে তো এরকম করে দিচ্ছিলাম, পরের দিকে দেখলাম এটা যখন অসুবিধা হচ্ছে তখন আমি হাত দিয়ে এটা দিয়েছি। তো যাই হোক, হাত ব্যবহার করা তো সবসময় ঠিক না, যেহেতু এটা কীটনাশক। তো এটা ব্যবহার করার পরে অবশ্যই আপনি ভালো করে হাত ধুয়ে নেবেন, যেটা আমিও করেছি। তো প্রচুর মিলিবাগ লেগেছে। তো ভালো করে আমি ভাবছিলাম যে গাছগুলোকে স্নান করিয়ে দিব স্প্রে করে, কিন্তু সেটা আর করতে পারলাম না। এই ঢ্যাঁড়স গাছের মধ্যেও দেখছিলাম যে ছোট ছোট হলুদ হলুদ পোকা, মানে পাতার নিচে, তো সেটাও স্প্রে করতে আমি ঠিকঠাক পারলাম না। তো যাই হোক, আমি এই যে একটা বস্তা নিয়ে চলে এসেছি, যেটাকে আমি গ্রো ব্যাগ তৈরি করব। কারণ এই সময় যে বললাম যে প্রচুর গাছ লাগানোর সময় শুরু হয়ে গেছে, আর এটাও একটা গ্রো ব্যাগ হয়ে যাবে, এখানেও কিছু গাছ লাগানো যেতে পারে। তো যে ঢ্যাঁড়স গাছের কিছু চারা ছিল, তো ভাবছি যে এর মধ্যে ঢ্যাঁড়স গাছের চারাগুলো লাগিয়ে নিব। আর প্রত্যেকটা গ্রো ব্যাগ তৈরি করার সময় শুধু যে মাটি দিয়ে আমরা এটা ভর্তি করি তাই না, এটা ভর্তি করার জন্য সবজির খোসা বা বাগানের যে গাছপালা আছে সেগুলোর ডালপালা সবগুলো দিয়েই কিন্তু আমরা তৈরি করি, যাতে করে আমাদের একটু খরচটাও কম হয়, মাটিটাও কম লাগে, আর আমাদের সারের যে প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটাও মিটে যায়। তো যাই হোক, এইভাবে আমি সব কিছু রেডি করার চেষ্টা করছি। এই যে ধনের গাছগুলো লাগিয়েছি, কিন্তু এগুলো রোদের মধ্যে যেহেতু অনেকটাই খারাপ হয়ে যেতে পারে, সেজন্য আমি ঢেকে রেখেছিলাম। আবার বৃষ্টির সময়ও ঢেকে রাখার চেষ্টা করি। আর এই যে গ্রো ব্যাগটা তৈরি করছি তার মধ্যে যেমন গার্ডেন ওয়েস্ট দিলাম, আর কিছুটা কিচেন ওয়েস্ট দিব, আর এই যে ঝাঁট দেওয়া কিছু যে লতা পাতা আছে, মাটি আছে, সব কিছুই এর মধ্যে দিয়ে দিব। আর লাস্টে তো প্রচুর পরিমাণে মাটি দিয়ে এটাকে তৈরি করে নিব। তো এইভাবে তৈরি করেই কিন্তু আমি ছাদ বাগান গাছ করি। এখানেও আমার করলা গাছে অনেকগুলো মানে ডালপালা ছড়িয়ে যাচ্ছে। তো গাছটাও ভালো হয়েছে, এক জায়গায় করে নিয়েছি, আর এমন জায়গায় করলা গাছটাকে রেখেছি যাতে করে এটা ছড়াতে পারে। আর নিচের দিকের অনেকগুলো পাতা যেগুলো ছড়িয়ে আছে, মানে সেগুলোকে তুলে নিচ্ছি, কারণ সেগুলো খালি হয়ে গেলে মাটিটা একটু ফাঁকা হবে আর উপরের দিকে বাড়তেও সুবিধা হবে। তো যাই হোক, আমার ভিডিওটা মোটামুটি এ পর্যন্তই। আর আপনাদেরকে বলছি যে আপনারাও বাগান করবেন এরকমভাবে। শীতের বাগান এখন শুরু হয়ে যাচ্ছে, তো এখন থেকেই আপনারা শীতের বাগানের প্রস্তুতি নিতে শুরু করে দিন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।